হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 জন্য টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য এই কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলেই প্রতিদিন জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ এবং জেনারেল নলেজের উপর ক্লাস আসছে সম্পূর্ণ ফ্রিতে। আজকে আমরা যে সাবজেক্টের উপর ক্লাস করব সেটি হলো ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ভৌতবিজ্ঞানের একটি ইম্পর্টেন্ট টপিক বা চ্যাপ্টার বলতে পারো, পরমাণুর গঠন অথবা অ্যাটমিক স্ট্রাকচার। এই চ্যাপ্টারের উপর আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন দেখব। ঠিক আছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন কিন্তু আসেই। ঠিক আছে, এই পিডিএফটি যদি তোমরা পড়ো, এই ক্লাসটি যদি তোমরা কমপ্লিট দেখো, আশা করছি যা প্রশ্ন তোমাদের এক্সামে আসবে এই পিডিএফের ভিতর থেকেই আসবে। এখানে তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লাস কমপ্লিট তোমরা দেখবে, একদম স্কিপ করে দেখবে না। মাঝখানে মাঝখানে যা আমি এক্সট্রা টপিক বলবো সেগুলো তোমরা খাতায় নোট করবে। আর ক্লাস শেষে এই পিডিএফটি তোমার চাই। পিডিএফটি কোথা থেকে পাবে? দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই দুই গ্রুপে তোমরা তোমাদের ক্লাস পিডিএফ পাবে, ক্লাসের লিঙ্কগুলো পাবে, বিভিন্ন ক্লাসের আপডেট বা এক্সাম রিগার্ডিং তোমাদের যদি কোনো আপডেট আসে সেগুলো কিন্তু এই দুই গ্রুপেই তোমরা পেয়ে যাবে। অবশ্যই এই দুই গ্রুপে জয়েন করো, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখি কি আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে যে ইলেকট্রন আবিষ্কার করেন। পরমাণু চ্যাপ্টার করছি, এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত নিয়ে আলোচনা হবে। প্রথম প্রশ্ন বলেছে ইলেকট্রন আবিষ্কার করেন। কে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন? কোন বিজ্ঞানী? অপশন দেওয়া আছে থমসন, গোল্ডস্টাইন, স্যাডউইক নাকি ডাল্টন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে থমসন। ঠিক আছে, জে থমসন, জে থমসন প্রথম ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, দেখো নেক্সট এক্সট্রা টপিক হিসেবে বলে দেওয়া আছে যে 1878 সালে উইলিয়াম ক্রুকস সর্বপ্রথম পরীক্ষার সাহায্যে দেখান যে ক্যাথোড থেকে অ্যানোডে এক প্রকার রশ্মি নির্গত হচ্ছে, যার নাম দেওয়া হয় ক্যাথোড রশ্মি। জে থমসন পরীক্ষার সাহায্যে দেখান যে ক্যাথোড রশ্মি হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। বুঝতে পারলে, ক্যাথোড রশ্মি কি? ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত, যার নাম দেওয়া হয় ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের নাম কে দিয়েছিলেন? জে থমসন। আর যদি বলে যে ক্যাথোড রশ্মিকে আবিষ্কার করেন, কোন বিজ্ঞানী হয়ে যাবে? উইলিয়াম ক্রুকস। ঠিক আছে, পরমাণুর গঠন প্রাথমিকভাবে জন ডাল্টন তার পরমাণু তত্ত্বে আবিষ্কার করেছিলেন। তাহলে পরমাণুর গঠন কে করেছেন? জন ডাল্টন, বিজ্ঞানী জন ডাল্টন। ঠিক আছে, পরমাণুর গঠন প্রাথমিকভাবে তিনি আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে প্রোটন আবিষ্কার করেন। প্রোটনকে আবিষ্কার করেন, ইলেকট্রন দেখলাম কে আবিষ্কার করেন, এবারে প্রোটনকে আবিষ্কার করেন। অপশন আছে স্যাডউইক, থমসন, গোল্ডস্টাইন নাকি রাদারফোর্ড। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেছিলেন। দেখো, এখানে এক্সট্রা টপিক হিসেবে বলে দেওয়া আছে 1886 সালে গোল্ডস্টাইনের পরীক্ষা থেকে জানা যায় পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণা বর্তমান। বিজ্ঞানী রাদারফোর্ড এই কণাগুলির নাম দিয়েছিলেন প্রোটন। তাহলে কে প্রথম আবিষ্কার করেছিল যে পরমাণুতে একটি ধনাত্মক আধানযুক্ত কণা বর্তমান? তিনি হলেন গোল্ডস্টাইন। আর এই ধনাত্মক আধানযুক্ত কণা যে রয়েছে এর নামকরণ করেছিলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে নিউট্রন আবিষ্কার করেন। পরমাণুতে 3টি কণা থাকে, প্রোটন, নিউট্রন আর হলো ইলেকট্রন। আমরা প্রোটনের আবিষ্কর্তা জেনে নিলাম, ইলেকট্রনের আবিষ্কর্তা জেনে নিলাম। এবারে জানবো যে নিউট্রনের আবিষ্কর্তা কে। অপশন দেওয়া আছে গোল্ডস্টাইন, স্যাডউইক, থমসন নাকি ডাল্টন। এখানে কারেক্ট আনসার হয়ে যায় আমাদের অপশন নাম্বার বি, স্যাডউইক। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন, প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ডস্টাইন, আর নিউট্রন আবিষ্কার করেন হলো স্যাডউইক। বুঝতে পারলে, এই 3টি বিজ্ঞানীর নামই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই 3টি, যে কোন কণার আবিষ্কর্তা কে, এটা তো কিন্তু তোমাদের একদম মনে রাখা উচিত। আচ্ছা দেখো, এক্সট্রা টপিক হিসেবে দেওয়া আছে 1932 সালে জেমস স্যাডউইক বলেন পরমাণুর কেন্দ্রে আধানহীন এক কণা রয়েছে যা নিউট্রন নামে পরিচিত। তাহলে নিউট্রনের কিন্তু কোনো আধান নেই, আধানহীন কণা। ঠিক আছে, চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে আলফা কণা বিচ্ছুরণ আবিষ্কার করেন। আলফা কণার বিচ্ছুরণ কে আবিষ্কার করেন? অপশন দেওয়া আছে ডাল্টন, জে থমসন, বোর নাকি রাদারফোর্ড। এটাও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আলফা কণার বিচ্ছুরণ কে আবিষ্কার করেছিলেন? রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। আশা করছি তোমরা সকলেই দিয়েছো, রাদারফোর্ড হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলছে পরমাণুর আধান শূন্য কণাটি হলো। দেখো, কোশ্চেন চলেই আসলো বলার সাথে সাথে। আধান শূন্য অথবা আধানহীন, আধান থাকবে কোন কণার? পরমাণুর মধ্যে এমন একটি কণা রয়েছে যার কোনো আধান নেই, সেটি কি? অপশন আছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন নাকি মেজন। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, নিউট্রন। ঠিক আছে, প্রোটনের আধান রয়েছে পজিটিভ, ধনাত্মক আধান, তারপরে ইলেকট্রন হলো ঋণাত্মক আধান, নিউট্রনের কিন্তু কোনো আধান নেই। ঠিক আছে, নিউট্রন হলো আধানহীন অথবা আধান শূন্য একটি কণা। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলছে পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুতে যে 3টি কণা রয়েছে তার মধ্যে সবথেকে ভারী কণা কোনটি? অপশন আছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন নাকি বোজন। রাইট আনসার হয়ে যাবে এখানে অপশন নাম্বার
বি নিউট্রন। ঠিক আছে, নিউট্রন আর প্রোটনের ভর প্রায় সেম, কিন্তু নিউট্রন প্রোটনের থেকে খানিকটা ভারী, তাই জন্য আমরা বলবো যে পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন। নেক্সট 7 নম্বর প্রশ্ন বলছে পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি? সবচেয়ে ভারী জানলাম, এবারে সবচেয়ে হালকা কণা। অপশন হলো ইলেকট্রন, নিউট্রন, প্রোটন নাকি বোসন। সব থেকে হালকা কণা হলো ইলেকট্রন। ইলেকট্রনের ভর যদি আমাদের বের করতে বলে, ইলেকট্রনের ভর হবে 9.1 ইন্টু 10⁻31। ঠিক আছে, এটা হলো ইলেকট্রনের ভর। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলছে নিউক্লিয়াসের ব্যাস প্রায়। এই দেখো, এটা হলো একটি পরমাণু। এই পরমাণুর মধ্যে বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে, আর এই যে ভিতরে দেখো, এই যে এখানে কেন্দ্রে প্রোটন আর নিউট্রন একত্রিত অবস্থায় রয়েছে। এই যে জায়গাটি, কেন্দ্রের যে জায়গাটি, এই জায়গাটিকে আমরা কি বলবো? নিউক্লিয়াস বলবো। এই নিউক্লিয়াসের ব্যাস কত? অপশন দেওয়া আছে 10⁻⁻13 সেন্টিমিটার, 10⁻⁻16 সেন্টিমিটার, 10⁻⁻6 সেন্টিমিটার নাকি 10 সেন্টিমিটার। রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, পরমাণু যত ছোট, পরমাণুর থেকে কিন্তু পরমাণুর নিউক্লিয়াস আরও ছোট হবে, কারণ পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের যে ব্যাস রয়েছে সেটি হলো 10⁻⁻13 সেন্টিমিটার। নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে যে কণাটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না। কোন কণাটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? অপশন আছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন নাকি কোনোটি নয়। এটি যদি একটি পরমাণু হয়, পরমাণুর মাঝে এটা হলো নিউক্লিয়াস। ঠিক আছে, আর এগুলো হলো এক একটা কক্ষপথ। এবারে বলছে এই নিউক্লিয়াসের মধ্যে কোন কণাটি থাকবে না। আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন, এই তিনটি কণা থাকে। তার মধ্যে প্রোটন আর নিউট্রন এখানে পাওয়া যায়। নিউক্লিয়াসে প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে, একটা হলো পজিটিভ চার্জ আর একটা হলো জিরো চার্জ, মানে কোনো আধান নেই। আর ইলেকট্রনগুলো যেগুলো রয়েছে, ইলেকট্রনগুলো কিন্তু এই কক্ষপথের মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকবে। বুঝতে পারলে? তাহলে এখানে বলেছে যে কোন কণাটি পরমাণুর নিউক্লিয়াসে নেই, নিউক্লিয়াসে থাকবে না হলো ইলেকট্রন। ইলেকট্রন কোথায় থাকবে? কক্ষপথে থাকবে, যা পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকবে। বুঝতে পারলে? যেভাবে আমাদের সৌরজগৎ যে রয়েছে, মাঝখানে সূর্য থাকে আর তার চারপাশে গ্রহরা ঘুরতে থাকে, ঠিক সেভাবেই মাঝে কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন, আর কক্ষপথে ইলেকট্রনগুলো কিন্তু ঘুরতে থাকবে। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ইলেকট্রন। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলছে নিউট্রন বিহীন একটি পরমাণু হলো। নিউট্রন বিহীন পরমাণু কোনটি? অপশন আছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম নাকি অক্সিজেন। সবার প্রথমে আমাদের জানতে হবে আমরা নিউট্রন সংখ্যা কিভাবে বের করব, সেটা আমাদের যদি জানা থাকে। আর এখানে যে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, অক্সিজেন দেওয়া আছে, এদের যদি আমাদের ফর্মুলা জানা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই নিউট্রন সংখ্যা বের করতে পারবো। দেখো, প্রোটিয়ামের ফর্মুলা হলো H11, ডয়টেরিয়াম হলো H21, তারপরে হলো ট্রিটিয়াম হলো H31, আর অক্সিজেন হলো O16. বুঝতে পারলে? এবারে এই যে মাথায় যেটা দেওয়া থাকে, এটা হলো ভর সংখ্যা, মাস নাম্বার। তারপর নিচে যেটা দেওয়া থাকে সেটাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক বলে থাকি। তাহলে উপরেরটা ভর সংখ্যা, নিচেরটা পরমাণু ক্রমাঙ্ক। আমাদের যদি নিউটন সংখ্যা বের করতে হয়, তাহলে আমরা নিউটন সংখ্যা এভাবে বের করব, ভর সংখ্যা, ঠিক আছে, ভর সংখ্যা বা মাস নাম্বার লিখে দিলাম m মাইনাস পরমাণু ক্রমাঙ্ক, যেটাকে আমরা p দিয়ে প্রকাশ করলাম। তাহলে নিউট্রন সংখ্যা আমাদের মাস সংখ্যার থেকে যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটনের সংখ্যাকে আমরা মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমরা সেখানে নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এবারে এখানে তোমরা বের করো, বলেছে নিউট্রন বিহীন, মানে নিউট্রন n=0 হবে। এই যে চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনের মধ্যে ক্যালকুলেশন করার পর কার ক্ষেত্রে n=0 আসছে। দেখো, অক্সিজেন যদি আমরা বের করি, তাহলে এর নিউট্রন সংখ্যা হবে এখানে 8। ঠিক আছে, তারপরে ট্রিটিয়ামের ক্ষেত্রে আসবে 2, আর ডয়টেরিয়ামের ক্ষেত্রে আসবে 1। দেখো, প্রোটিয়ামের ক্ষেত্রে কিন্তু n=আসছে 0, এর মধ্যে কোনো নিউট্রন নেই। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, প্রোটিয়াম। ঠিক আছে, আমাদের 10টি প্রশ্ন হয়ে গেল করা। এতদূর পর্যন্ত কার কার ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। 10টির মধ্যে 10টি কার কার ঠিক হয়েছে। আর তোমাদের বাকিদের যেখানে যেখানে ভুল হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু সেই পয়েন্টগুলো মার্ক করে রাখবে, সেই কোশ্চেনগুলো মার্ক করে রাখবে। কারণ ক্লাস শেষে যে টপিকগুলো তোমার ভুল হয়েছে, সেই টপিকগুলো তুমি তোমার কোন টেক্সট বইয়ে অথবা রেফারেন্স বুকে চেক করবে। ঠিক আছে, সেই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে নিতে হবে। বুঝতে পারলে? আর তোমরা যারা নতুন আজকে ভিডিও দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর এই যে এখানে যে বেল আইকনটি রয়েছে সাবস্ক্রাইবের পাশে দেখবে, সাবস্ক্রাইব করার পর বেল আইকন রয়েছে, সেই বেল আইকনটিকে ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। তাহলে তোমাদের বিভিন্ন ক্লাসের আপডেট পেতে সুবিধা হবে। আর যদি তোমাদের ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। ঠিক আছে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখবো। 11 নম্বর প্রশ্ন বলেছে একটি প্রোটনের ভর কত? অপশন আছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 1.602 ইন্টু 10⁻⁻19 গ্রাম, 1.625 ইন্টু 10⁻⁻24 গ্রাম নাকি 1.6750 ইন্টু 10⁻⁻24 গ্রাম। রাইট আনসার কি হবে?
সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ 1.6725 ইন্টু 10⁻24 গ্রাম। এটি হলো একটি প্রোটনের ভর। ঠিক আছে, কত কম ভর দেখো, 10⁻24 -24 এর ঘাতে ভর রয়েছে, মানে অনেক কম। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা সর্বাধিক। পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা সর্বাধিক, মানে এটা যদি একটা পরমাণুর নিউক্লিয়াস হয়, এটা হলো কক্ষপথ, এই যে সব থেকে বাইরের যে কক্ষপথ থাকবে সেই বাইরের কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে। ধরো এটা যদি বাইরের সব থেকে কক্ষপথ হয়, তাহলে এই কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমাদের বলতে হবে। অপশান দেওয়া আছে 2, 8, 18 নাকি 32। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, আশা করছি তোমরা সকলেই এটার উত্তর ঠিক করতে পারবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান নাম্বার বি। ঠিক আছে, 8টি পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রনই থাকতে পারে। আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। যেমন ধরো Na, ঠিক আছে, সোডিয়ামের কত হয় 11। এর ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের যে শ্রেণীবিন্যাসটি হবে কিভাবে, দেখো সবার ভিতরের কক্ষপথে আমরা এইভাবে প্রকাশ করি K, L, M, তারপর N, তারপর O। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমাদের কে কক্ষপথে সবার প্রথমে আমাদের 2টি রাখতে হবে। কে কক্ষপথে অবশ্যই সবসময় 2টি থাকবে ইলেকট্রন। তারপর এল কক্ষপথে আমাদের 8টি থাকবে। ঠিক আছে, কে বাদে বাকি যতগুলো কক্ষপথ রয়েছে সবগুলোতে সর্বাধিক 8টি আমাদের ইলেকট্রন থাকতে পারবে। তাহলে 8 2 কত হলো 10, আর শেষে একটি হলো 11। বুঝতে পারলে? এবারে তোমাদের দেখাই যে কক্ষপথে 8টি কীভাবে থাকবে। ধরো আর্গনের ক্ষেত্রে কী হবে, আর্গনের ক্ষেত্রে আমাদের 18 হয়ে যাবে। কেতে আমাদের 2টো আসবে, তারপর এলতে 8, তারপর এমতে 8। ঠিক আছে, 8-এর দেখো বেশি হলো না, এখানেও কিন্তু এল কক্ষপথে 8টি হলো, এখানেও এল কক্ষপথে 8টি হলো। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো, এখানে 13 নম্বর প্রশ্ন বলেছে পরমাণুর কে কক্ষের ইলেকট্রন সংখ্যা সর্বাধিক। চলে আসলো কোশ্চেন, এটা তোমরা সহজেই আনসার দিতে পারবে। পরমাণুর কে কক্ষপথে সব থেকে প্রথমের কক্ষপথ, এটা নিউক্লিয়াস, আর সব থেকে প্রথমের যে কক্ষপথটি রয়েছে এটাকে আমরা কে কক্ষপথ বলবো। এই কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? অপশন দেওয়া হচ্ছে 2, 8, 18 নাকি 32। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ 2টি। ঠিক আছে, সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে কে কক্ষপথে, আর বাকি কক্ষপথগুলোতে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন বলেছে একটি পরমাণুর কে কক্ষে 2টি, ঠিক আছে, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 6টি ইলেকট্রন আছে, পরমাণু ক্রমাঙ্ক কত হবে? অপশন আছে 6, 12, 16 নাকি 4। এ ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো এখানে যতগুলো তোমাদের কক্ষ দেওয়া থাকবে আর সব কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সব ইলেকট্রনগুলোকে তোমাদের যোগ করতে হবে। যোগ করে যেটা আসবে সেটাই হবে সেই পরমাণু ক্রমাঙ্ক। এখানে দেখো কেতে আছে আমাদের 2, তারপর এলতে আছে 8টি, আর এমতে আছে কয়টি? 6টি। এবারে এগুলোকে সবগুলোকে যোগ করে দাও, দেখো আসবে 16 যোগ করার পরে। তাহলে আমাদের এই পরমাণু ক্রমাঙ্ক হবে 16। ঠিক আছে, কারণ এটি নিস্তড়িত পরমাণুর যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক ততগুলি প্রোটন থাকবে, আর যেহেতু এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে তাই, আর পরমাণুটি একটি নিস্তড়িত পরমাণু, তাই আমাদের এখানে 16টি হবে প্রোটনের সংখ্যা, আর প্রোটনের সংখ্যা যাই হয় পরমাণুর সংখ্যাও তাই হয়। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে মৌলের রাসায়নিক ধর্মের জন্য দায়ী। কোনো মৌলের রাসায়নিক ধর্ম মানে রাসায়নিক বিক্রিয়া কীরকমভাবে করবে, এই তার যে রাসায়নিক বিক্রিয়া করার যে ধর্ম, এই ধর্ম কার কার উপর নির্ভর করে? অপশান দেওয়া আছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন নাকি প্রোটন ও ইলেকট্রন। এটার রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, প্রোটন ও ইলেকট্রন। ঠিক আছে, প্রোটন আর ইলেকট্রন এই দুইয়ের উপর নির্ভর করবে মৌলের রাসায়নিক ধর্ম, কারণ ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে সে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে A4019 B4020 পরমাণু দুটি পরস্পরের। অপশান আছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি আইসোমার। দেখো এই কোশ্চেনটি করার আগে আমি তোমাদের এগুলো সবগুলোর ডেফিনেশন দিয়ে দিই, আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটোন কি। দেখো আইসোটোপ যদি প্রোটন সংখ্যা একই থাকে, ঠিক আছে, প্রোটন সংখ্যা যদি একই থাকে তাহলে আমরা সেটাকে আইসোটোপ বলবো। এটা মনে রাখতে পারো যে আইসোটোপের শেষে পি আসে আর প্রোটনের প্রথমে পি আসে। ঠিক আছে, তারপরে আইসোবার হলো যদি দুটি পরমাণুর মধ্যে ভর সংখ্যা যদি সেম হয়, মাস নাম্বার যদি সেম হয়, তাহলে আমরা সেটাকে বলবো আইসোবার। বারকে এইভাবে মনে রাখতে পারো, ভর যেহেতু বলেছে ভর, আর আমাদের এখানে বার, মানে এগুলো একটু একই রকম শুনতে। তারপর আইসোটোনের ক্ষেত্রে হলো নিউট্রন সংখ্যা যদি সেম হয়, নিউট্রনের শেষে কি আছে? টন, আর এখানে দেখো আইসোটোনের শেষে টোন আসছে। তাহলে এইভাবে মনে রাখতে পারো যে আইসোটোপের শেষে প আসে, তাই প্রোটন সংখ্যা যদি সেম হয় তাহলে আইসোটোপ বলবো। তারপর ভর সংখ্যা যদি সেম হয় তাহলে আইসোবার বলবো, আর যদি নিউট্রন সংখ্যা সেম হয় তাহলে আমরা সেটাকে বলবো আইসোটোন। এবারে আমাদের এখানে কি বলেছে দেখো A4019 B4020,
উপরে যেটা থাকে সেটাকে আমরা ভর সংখ্যা বলি, নিচে যেটা থাকে সেটাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক বলি। নিউটন সংখ্যা বের করি ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক যদি বিয়োগ করে। এবারে সবার প্রথমেই দেখো যে পরমাণু ক্রমাঙ্ক সেম আছে কিনা, সেম নেই, একদম না। তারপর চেক করবে কি ভর সংখ্যা সেম আছে কিনা। দেখো ভর সংখ্যা এদের দুজনেরই সেম 40-40, তাহলে একদিক দিয়ে এটা আমাদের আনসার হচ্ছে কি আইসোবার, ঠিক আছে, বি নাম্বারটা আমাদের আনসার হচ্ছে। এবারে সাথে এটাও চেক করবে যে নিউট্রন সংখ্যাটা সেম হচ্ছে কিনা। 40 থেকে 19 বিয়োগ করলে কত হবে, আর 40 থেকে 20 বিয়োগ করলে কত হবে। দেখো এখান থেকে যদি আমরা বিয়োগ করি বিয়োগফল আসবে 20, আর এখান থেকে বিয়োগ করলে বিয়োগফল আসবে 21। দেখো নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা, তাই আমাদের আইসোটোন হবে না। আর যেহেতু পরমাণু ক্রমাঙ্ক এক নয় তাই আমাদের আইসোটোপ হবে না। ভর সংখ্যা সেম, তাই আমাদের আনসার হয়ে যাবে আইসোবার। বুঝতে পারলে? সবার প্রথমে চেক করবে পরমাণু ক্রমাঙ্ক, তারপর কি চেক করবে ভর সংখ্যা, আর তারপর অবশেষে আমাদের চেক করতে হবে নিউট্রন সংখ্যা। চলো নেক্সট দেখো, এখানে বলে দেওয়া আছে আইসোটোপ একই মৌলের বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াসে সমসংখ্যক প্রোটন থাকলেও, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক হলেও নিউট্রন সংখ্যার বিভিন্নতার দরুন ভর সংখ্যা বিভিন্ন হয়। এই পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন কার্বনের ক্ষেত্রে দেখো এরকম হয় C12-6, C13-6 আর হলো C14-6। দেখো এদের ক্ষেত্রে এদের নিউট্রন সংখ্যা আলাদা হবে, এদের ভর সংখ্যা আলাদা হবে, কিন্তু এদের পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা কিন্তু একই। তাই আমরা C12-6, C13-6, C14-6কে আমরা আইসোটোপ বলবো। তারপর হলো আইসোবার, যে সকল মৌলের ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই, কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে একে অপরের আইসোবার বলা হয়। এক্ষেত্রে দেখো সালফারের ক্ষেত্রে 40 দেওয়া আছে, ক্লোরিনের ক্ষেত্রে 40 দেওয়া আছে, আর্গনের ক্ষেত্রেও 40, আর পটাশিয়ামের ক্ষেত্রেও 40। এদের ভর সংখ্যাগুলো একই, তাই এদেরকে আমরা পরস্পরের আইসোবার বলবো। তারপর নেক্সট হলো আইসোটোন, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। নিউট্রন সংখ্যা সেম হবে। এখানে দেখো আইসোটোনের এক্সাম্পল দেওয়া আছে। আমি তোমাদের আগের ক্লাসে জানিয়েছিলাম, যখন আমরা পিরিয়ডিক টেবল পড়েছি সেখানে আমি বলেছিলাম যে তোমাদের প্রথম 20টি মৌলের নাম সহ তোমাদের কি মুখস্থ করতে হবে, যে তাদের পারমাণবিক সংখ্যা কত, অ্যাটমিক নাম্বার কত। ঠিক আছে, তো আশা করছি তোমরা সকলেই মুখস্থ করেছো যে কার পরে কে আসছে। এখানে কিন্তু আমাদের সেই কনসেপ্টটি কাজে লাগবে। দেখো সালফার যদি তোমরা গোনো, তাহলে সালফারের এখানে পারমাণবিক সংখ্যা কত আসবে 16, ক্লোরিনের ক্ষেত্রে আসবে 17, আর্গনের ক্ষেত্রে আসবে 18, আর পটাশিয়ামের ক্ষেত্রে আসবে, এটা 18 হবে, আর পটাশিয়ামের ক্ষেত্রে আসবে 19। ঠিক আছে, কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই হলো আমাদের 20টি। তার মধ্যে থেকে সালফার, ক্লোরিন, আর্গন আর পটাশিয়াম দেওয়া আছে। এবারে এগুলো সবগুলো বিয়োগ করে দেখো, সালফারে 36 থেকে 16 বিয়োগ করো কত আসে 20, নিউট্রন সংখ্যা কত আসছে এখানে 20। তারপর ক্লোরিনের 37 থেকে 17 বিয়োগ করো 20, আর্গনের 38 থেকে 18 বিয়োগ করো 20, পটাশিয়ামের ক্ষেত্রে 39 থেকে 19 বিয়োগ করো 20 আসছে। তাহলে নিউট্রন সংখ্যা সেম, তাই আমরা এদেরকে পরস্পরের কি বলবো, আইসোটোন। ঠিক আছে, চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন। দেখো এখানে দেওয়া আছে A3014, B3115 পরমাণু দুটি পরস্পরের কি হবে, আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি আইসোমার। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই 16 নম্বর কোশ্চেন দিয়ে কমেন্টে আনসার জানাবে কি হবে। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন। বলেছে 288 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট পরমাণুটি হলো, 288 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট পরমাণুটি কোন পরমাণু। অপশান দেওয়া আছে ক্লোরিন পরমাণু, পটাশিয়াম পরমাণু, আর্গন পরমাণু নাকি নিয়ন পরমাণু। 2 মানে এখানে কে কক্ষপথ এল, তারপর এম, কে কক্ষপথে 2টি থাকবে, এল কক্ষপথে 8টি থাকবে, এম কক্ষপথে 8টি থাকবে। এটি কার ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে ছবিতেও ঠিক একইভাবেই দেওয়া আছে। দেখো প্রথমে 2টি দেওয়া আছে 1 2, তারপর এখানে 8টি, এখানে 8টি। ঠিক আছে, যদি তোমরা গোনো, দেখো এখানে কে এল এম এর পরমাণুর সংখ্যা কত হচ্ছে, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক 2 8 8 যোগ করলে আসছে আমাদের 18। এবারে হাতে গোনো 18 নম্বরে কোন পরমাণুটি আসছে, কোন মৌলটি আসছে, গোনো, দেখবে তোমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, আর্গনের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক অ্যাটমিক নাম্বার হলো 18। নেক্সট 18 নম্বর প্রশ্ন। বলছে পরমাণুকে একটি ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক রূপে কল্পনা করেন। পরমাণুকে ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক রূপে কে কল্পনা করেন। অপশান দেওয়া আছে থমসন, রাদারফোর্ড, বোর নাকি স্যাডউইক। কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ। ঠিক আছে, বিজ্ঞানী থমসন, জে থমসন পরমাণুকে একটি ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক রূপে কল্পনা করেছিলেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন। দেখো বলেছে একটি আলফা কণার ভর ও চার্জের পরিমাণ কত। আলফা কণার ভর মানে আলফা কণা হলো, আলফা কণাকে আমরা হিলিয়াম দিয়ে প্রকাশ করি। হিলিয়ামের এখানে উপরে কত হবে মানে ভর সংখ্যা, আর হলো চার্জ মানে পারমাণবিক সংখ্যা কত হবে। অপশান দেওয়া আছে 2 একক এবং +2 একক, 4 একক এবং +2 একক, 2 একক এবং +4 একক
নাকি 4 একক এবং +4 একক। আমাদের হিলিয়াম যে পরমাণুটি রয়েছে এই হিলিয়াম পরমাণুর ভর সংখ্যা কত আর পারমাণবিক ক্রমাঙ্ক কত এটা বের করলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। রাইট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, 4 একক, ঠিক আছে, এবং +2 একক। হিলিয়াম পরমাণু অথবা আলফা কণা এর ভর হলো 4 একক এবং চার্জ হলো +2 একক, ঠিক আছে। চলো আমরা এটাকে এভাবে প্রকাশ করি, He4 2, এটা হলো একটি আলফা কণা, ঠিক আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুতে উপস্থিত। পরমাণুর ভর সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব? পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুতে উপস্থিত প্রোটন ও ইলেকট্রন সংখ্যার সমষ্টি, নাকি নিউট্রন সংখ্যা, নাকি প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি, নাকি প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যার সমষ্টি। দেখো আমরা নিউট্রন সংখ্যা জানলাম যে নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করি, নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা মানে মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক। এবারে এখান থেকে আমাদের বের করতে বলছে ভর সংখ্যা, মানে আমাদের মাস নাম্বার বের করতে হবে। তাহলে মাসটাকে আমরা বাদিকে নিয়ে আসবো, মাস নাম্বার ইকুয়ালস টু কী হবে, নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা দুটোই যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, মাস নাম্বার অথবা ভর সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা কি বলি, ভর সংখ্যা বলি। যদি আমাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যা উভয়ই দেওয়া থাকে তাহলে আমরা সেই পরমাণুর ভর সংখ্যা কিন্তু সহজেই বের করতে পারবো যোগ করে। নেক্সট 21 নম্বর প্রশ্ন বলছে পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হয়। পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হয় কোন বলের প্রভাবে? অপশান হচ্ছে নিউক্লিয় বলের প্রভাবে, কেন্দ্রাতিক বলের প্রভাবে, তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বলের প্রভাবে, নাকি প্রোটন ও ইলেকট্রন আকর্ষণ বলের প্রভাবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে রাখলাম আমি, তোমরা আগে নিজেরাই আনসার করো। আশা করছি তোমরা সকলেই এ দিয়েছ, সঠিক উত্তর হয়ে যাবে এ, নিউক্লিয় বলের প্রভাবে। পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হবে নিউক্লিয় বলের প্রভাবে। এখানে যে নিউট্রন প্রোটন রয়েছে এই নিউট্রন প্রোটনের মধ্যে একটি নিউক্লিয় বল কাজ করে, যার জন্য সেই নিউক্লিয়াসটি কিন্তু স্থায়ী অবস্থায় থাকে, ঠিক আছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন বলছে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরে শক্তির পরিমাণ কত? হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরে একদম শেষে শক্তির পরিমাণ কত থাকে? অপশান হলো -13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট, 5.4 ইলেকট্রন ভোল্ট, নাকি -5.4 ইলেকট্রন ভোল্ট। দেখো হাইড্রোজেন পরমাণু এটা নিউক্লিয়াস, তার বাইরের যে কক্ষপথটি রয়েছে এখানে এই যে ভূমিস্তরে এখানে শক্তির পরিমাণটা কত? রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, -13.6। মাইনাসটা কিন্তু ভুলবে না, -13.6 হলো শক্তির পরিমাণ। নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী হলো। হাইড্রোজেন এবং হিলিয়াম থেকে যে বর্ণালী বেরোবে সেই বর্ণালী কি প্রকৃতির হবে? অপশান দেওয়া আছে নিরবিচ্ছিন্ন প্রকৃতির, রৈখিক প্রকৃতির, উভয় সম্ভব, নাকি কোনোটি নয়। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, রৈখিক প্রকৃতির। চলো নেক্সট দেখো এখানে বলে দেওয়া আছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা হাইড্রোজেন এবং হিলিয়াম ইত্যাদি মৌলের ক্ষেত্রে কি দেখতে পারি, রেখা বর্ণালী দেখতে পারি। চলো 24 নম্বর প্রশ্ন বলেছে এক্স রশ্মি হলো, এক্স রশ্মি কি? নিস্তড়িত কণাস্রোত, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, উভয়ই, নাকি কোনোটি নয়। রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। এক্স রশ্মি হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবারে আমরা প্রথমে পড়েছিলাম ক্যাথোড রশ্মি, সেখানেও কিন্তু আমরা জানলাম যে ক্যাথোড রশ্মি হলো এক ধরনের ঋণাত্মক তড়িৎগ্রস্ত অতি ক্ষুদ্র কণা স্রোত, ঠিক আছে। তাহলে ক্যাথোড রশ্মি হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত অতি ক্ষুদ্র কণা স্রোত, আর এক্স রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। নেক্সট দেখবো 25 নম্বর প্রশ্ন বলছে এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি কে আবিষ্কার করেন? অপশন দেওয়া আছে রাদারফোর্ড, মোজলে, রন্টজেন, নাকি ডি ব্রগলি। খুব ইজি কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট। রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, রন্টজেন, ঠিক আছে। এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন রন্টজেন। এবার এখান থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন, ঠিক আছে। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ভালো মতো শুনে নাও, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন, কোন বিজ্ঞানী তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে 25 নম্বর প্রশ্ন দিয়ে, ঠিক আছে। চলো দেখো এখানে বলেছে 1895 সালে বিজ্ঞানী রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন অথবা এক্স রে আবিষ্কার, কত সালে? 1895 সালে। নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে মার্কারির চিহ্ন হলো, মার্কারির চিহ্ন কি? এজি, এইচজি, সিইউ, নাকি এইউ। ভালো মতো দেখো সংকেতগুলোকে, চিহ্নগুলোকে। বলেছে মার্কারির চিহ্ন কোনটি? রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, এইচজি, ঠিক আছে। মার্কারিকে আমরা এইচজি দ্বারা প্রকাশ করি, যাকে আমরা হাইড্রোজিয়াম বলে থাকি। তারপর হলো এই এজি, যে অপশন নাম্বার এতে দেওয়া আছে এজি, এজিকে আমরা সিলভার বলে থাকি, ঠিক আছে। সিলভারের চিহ্ন হলো এজি, যাকে আমরা আর্জেন্টাম বলে থাকি। তারপর সিইউ, সিইউ হলো কপার, আর এইউ
গোল্ডকে আমরা AU দ্বারা প্রকাশ করি, গোল্ড AU অথবা অডাম। ঠিক আছে, নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে কোনো পরমাণুর সর্বাধিক কটি কক্ষপথ থাকতে পারে? একটি পরমাণুর মধ্যে এটি নিউক্লিয়াস, তার বাইরে সর্বাধিক কতগুলো কক্ষপথ থাকতে পারে? অপশন দেওয়া আছে 5টি, 2টি, 7টি নাকি 6টি। রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 7টি। ঠিক আছে, 7টির বেশি কিন্তু কক্ষপথ থাকতে পারে না। অরবিট কতগুলো থাকবে একটি অ্যাটমের বাইরে? সর্বাধিক থাকতে পারে 7টি। নেক্সট 28 নম্বর প্রশ্ন, আমরা শেষের দিকে চলে এসেছি, আর দুটো মাত্র প্রশ্ন রয়েছে আমাদের, আর দুটি রয়েছে আমাদের PYQ। ঠিক আছে, দেখো SI পদ্ধতিতে ইলেকট্রনের আধান কত? অপশন দেওয়া আছে -1.6 × 10⁻19 কুলম্ব, ঠিক আছে, -1.728 × 10⁻19 কুলম্ব, 6.67 × 10⁻19 কুলম্ব, নাকি 1.6 × 10⁻19 কুলম্ব। ভালো মতো অপশনগুলোকে দেখো আগে মনোযোগ সহকারে, তারপর আনসার দেবে। কী হবে রাইট আনসার? একদম ঠিক এ। ঠিক আছে, -1.6 × 10⁻19। দেখো এখানে 1.6 × 10⁻19 কিন্তু ডি অপশনে দেওয়া আছে, কিন্তু যেহেতু ইলেকট্রনের কথা বলেছে তাই আমাদের সামনে কিন্তু মাইনাস দিতে হবে, কারণ ইলেকট্রন হলো ঋণাত্মক তড়িৎ যুক্ত একটি কণা। বুঝতে পারলে? তাহলে -1.6 × 10⁻19 কুলম্ব হলো SI পদ্ধতিতে ইলেকট্রনের আধান। আর এখানে দেখো একটি ছবি দেওয়া আছে, আমি তোমাদের যে পড়ালাম যে 7টি কক্ষপথ থাকতে পারে, এখানে দেখো দেওয়া আছে যে 7টি লেভেল পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, এই ছবিটি আগের কোশ্চেনে দেওয়া উচিত ছিল, যাই হোক। নেক্সট 29 নম্বর প্রশ্ন, এখান থেকে আমাদের PYQ শুরু। দেখো খুব ইজি কোশ্চেন এসেছে আর একই ধরনের প্রশ্ন এসেছে। ঠিক আছে, দেখো বলেছে একটি হিলিয়াম পরমাণুতে থাকে, একদম সেম কোশ্চেন আমরা মাত্রই করলাম। এখানে বলেছে 4টি প্রোটন, 4টি ইলেকট্রন, 4টি প্রোটন ও 2টি ইলেকট্রন, 4টি নিউট্রন এবং 4টি ইলেকট্রন, নাকি 2টি প্রোটন, 2টি নিউট্রন, 2টি ইলেকট্রন। সবার প্রথমেই হিলিয়াম পরমাণুর যেটা সংকেত সেটা লেখো, He42। এবারে দেখো 2 দেওয়া আছে পারমাণবিক ক্রমাঙ্ক, এখান থেকে আমরা কি কি বের করতে পারবো? প্রোটন সংখ্যা বের করতে পারবো, আর এখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। এবারে দেখো 2টি ইলেকট্রন এখানে দেওয়া আছে, 4টি প্রোটন ভুল, 4টি প্রোটন ভুল, 4টি দেখো এখানে 4টি ইলেকট্রন ভুল। তাহলে আমাদের দেখো আনসার বেরিয়ে যাচ্ছে 2টি প্রোটন, 2টি নিউট্রন এবং 2টি ইলেকট্রন। এখানে পারমাণবিক ক্রমাঙ্ক হলো 2, তার জন্য আমাদের প্রোটন সংখ্যা হবে 2, ইলেকট্রন সংখ্যা হবে 2। এবারে ভর সংখ্যা দেওয়া আছে 4, এখান থেকে নিউট্রন সংখ্যা বের করো কিভাবে? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক ক্রমাঙ্ক, 4 - 2 = 2, এখানে নিউট্রন সংখ্যা হয়ে যাবে 2। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এটা এসেছে ANM GNM 2020 শিফট 1-এ। ঠিক আছে, ক্যাটাগরি 1-এর প্রশ্ন, খুব ইজি একটা কোশ্চেন। নেক্সট 30 নম্বর প্রশ্ন, এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন। এটা বলেছে আর্গন AR4018, K4019, Ca4020 এই 3টি মৌলকে বলা হয়। এই 3টি মৌলকে পরস্পরের কি বলবো? অপশান আছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি আইসোকম। খুব ইজি, মাত্রই করলাম, তোমরা সকলেই আনসার বের করতে পারবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তাহলে 3টি কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আনসার জানাবে। এই কোশ্চেনটি এসেছিল ANM GNM 2021 শিফট 2-তে। খুব ইজি কোশ্চেন দুটো এসেছে। 2023-এ তোমাদের কোনো কোশ্চেন আসেনি, আর 2022-এ কিন্তু হুবহু 2021-এর কোশ্চেন রিপিট হয়েছিল, তাই আমি আর এক্সট্রা করে সেই কোশ্চেন নেইনি। ঠিক আছে, বলে দিলাম তোমাদের যে 2022-এ 2021-এরই এই কোশ্চেনগুলোই রিপিট হয়েছিল, একদম হুবহু। চলো তাহলে আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। আমরা 30টি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখলাম PYQ সহ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা সকলেই সবগুলো আনসার করতে পেরেছো। আবারও বলছি, যারা সবগুলো আনসার করতে পারোনি, তোমাদের যাদের ভুল হয়েছে, তোমরা সেই কোন জায়গায় ভুল হয়েছে সেগুলোকে মার্ক করো। তোমাদের কোনো টেক্সট বুক অথবা রেফারেন্স বুক থাকলে সেখান থেকে সেই টপিকগুলোকে পড়ো, সেই টপিকগুলো ক্লিয়ার করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা তোমাদের ডাউটগুলো জানাতে পারো, তোমাদের ডাউটগুলো কিন্তু সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, এবারে তোমাদের একটি কাজ করতে হবে ক্লাস দেখার শেষে, সেটা হলো ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আর সেখান থেকে আমাদের এই যে ক্লাস PDF রয়েছে এই ক্লাস PDF ডাউনলোড করে কমপ্লিট PDFটি পড়ো। আর পড়ার শেষে সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের এই পেজটি তোমরা পাবে, যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। আমাদের সাথে যুক্ত হতে গেলে বিভিন্ন ধরনের চ্যানেল এবং গ্রুপ রয়েছে, যে সমস্ত চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। তোমরা শুধু ক্লিক হিয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই গ্রুপ এবং চ্যানেলগুলোতে চলে গিয়ে জয়েন বা ফলো বাটনে ট্যাপ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারবে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই যুক্ত হবে, আমাদের পাশে থাকবে, আমরা তো তোমাদের পাশে রয়েছি। তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো তোমাদেরকে থ্যাংক ইউ জানাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। আর কমেন্টে অবশ্যই জানাবে যদি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে।
তোমাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার যারা এএনএম জিএনএম 2024 এর জন্য টার্গেট করে রয়েছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবে, চ্যানেলটিকে শেয়ার করে দেবে। তোমরা যেভাবে শিখছো তারাও যাতে এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি ভৌতবিজ্ঞানের ইম্পর্টেন্ট টপিকের ওপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। ততদিনের জন্য বাই। ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো।